2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে একটা সময় যাওয়ার পরে আমরা দেখলাম যেটা শুরু হলো। প্রফেসর ইউনূসের আমলে তো মবতন্ত্র, এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কথা বারবার একই কথা বললে সেটা ভালো লাগে না, সেই আলোচনা করতে চায় না। কিন্তু যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে যে কিছুদিন পর থেকেই যেটা শুরু হলো সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনের নানা বিতর্কিত এবং সেন্সিটিভ বিষয়ে এক ধরনের স্বীকারোক্তিমূলক বক্তব্য দিতে শুরু করলেন জুলাই যোদ্ধারা, যারা জুলাই আন্দোলনে সামনের সারিতে ছিলেন, যারা অগ্রপথিক ছিলেন, তারা নানা ধরনের স্বীকারোক্তি দিতে শুরু করলেন। টেলিভিশন সাক্ষাৎকারে দিতে শুরু করলেন, পত্রিকা সাক্ষাৎকারে দিতে শুরু করলেন, ফেসবুক স্ট্যাটাসে দিতে শুরু করলেন, কোনো সমাবেশে বক্তৃতাকালীন সময়ে দিতে শুরু করলেন। এই যে তারা এক ধরনের স্বীকারোক্তি দিতে শুরু করলেন, এটা বীরত্ব প্রকাশের একটা ওয়ে হিসেবেই তারা হয়তো বেছে নিয়েছেন। কিন্তু আজকের এই বীরত্ব প্রকাশ, যে ব্যাপারগুলো পাশ কাটিয়ে যাওয়া যেত, যে ব্যাপারগুলো হাইড থাকলেই বরং লাভ হতো, সেই ব্যাপারগুলো অকপটে স্বীকার করার মাধ্যমে তারা কি নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করে ফেলছেন, নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছেন? আজকে হয়তো এগুলোতে কিছু হচ্ছে না, কিন্তু কিছু হবে না, কিন্তু কোনো একটা দিন যে রেকর্ডগুলো তারা রাখছেন, কোনো একটা দিন সেটা হতে পারে 20 বছর 50 বছর পরে, যখন তাদের বিপক্ষ শক্তি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে, তখন এই স্বীকারোক্তিগুলো তাদের জন্য বুমেরাং হয়ে ফিরে আসবে না তো? কেন যেন একটু ভয় হয়। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি। জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি যখন পালন করা হচ্ছে, তখন জুলাই যোদ্ধাদের এই ধরনের স্বীকারোক্তির ব্যাপারগুলো, কোন কোন ব্যাপারগুলো এসেছে আমাদের সামনে, তার কিছু, সব তো আর আলোচনা করা সম্ভব নয়, তার কিছু আলোচনা করে বোঝার চেষ্টা করি যে এগুলো এক ধরনের নিজেদের বিপক্ষেই বিপদ ডেকে আনছেন কিনা তারা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই যোদ্ধাদের স্বীকারোক্তির কথা। তারা এটাকে প্রকাশ করছেন গত 2 বছরের মধ্যেই আমরা দেখেছি নানা সময়ে। এই প্রকাশ করার মূল কারণটা হচ্ছে নিজেদের বীরত্ব এক ধরনের প্রকাশ করা কিংবা জাহির করা। সেই জাহির করতে গিয়ে এক ধরনের ডকুমেন্টস তারা তৈরি করে ফেলছেন, স্বীকারোক্তির ডকুমেন্টস। এতে করে তাদের বিপদ হতে পারে ভবিষ্যতে, এই ভাবনাটা তাদের থাকা উচিত ছিল। কারণ এই ব্যাপারগুলো সচেতনভাবে কৌশলে এড়িয়ে গেলেও তারা পারতেন, কিন্তু তারা এড়িয়ে যাচ্ছেন না। যেমন আমরা একটা একটা করে যদি বলি, যে গতকালকেই বিএনপি নেতা রাশেদ খান, সাবেক গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, তিনি বলেছেন যে ওই এনসিপির বর্তমান নেতারা যে ওই সময় আন্দোলনের সময় এক দফা দাবি ঘোষণা করলেন, তিনি বলে ফেললেন যে এই এক দফা ওই সেনানিবাসের সিগনালে, গ্রিন সিগন্যাল, পরিষ্কার সিগন্যাল পাওয়ার পরে এই এক দফা ঘোষণা করা হলো। এতে করে কি করলেন? এতে করে একটা সুশৃঙ্খল বাহিনী, যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, তাদেরকে বিতর্কিত করার একটা চেষ্টা করলেন। এই চেষ্টা ভবিষ্যতে বুমেরাং হতে পারে। আমরা যদি বেশ কিছুদিন আগে ফিরে যাই, ওই হবিগঞ্জের ওই যে মানে তথাকথিত যে নেতা, যিনি নেতা হওয়ার চেষ্টা করলেন এবং থানায় গিয়ে পুলিশকে হুঙ্কার দিলেন, তিনি নিজে স্বীকার করলেন কি, যে আমি থানা জ্বালিয়ে দিয়েছি, আমি এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি। এই যে স্বীকারোক্তি এবং নিজেকে জাহির করার জন্য এই যে স্বীকারোক্তি, মানে আমি এই কাজ করেছি, কোন সাহসে তুই বেটা পুলিশ আমার লোকজনকে গ্রেপ্তার করিস, এই যে বাহাদুরি, এই বাহাদুরি যে তার জন্য একদিন কাল হতে পারে, সেই ব্যাপারে তার সচেতন থাকলেই বরং ভালো হতো। আমরা একদিন আগেই দেখলাম যে জামাতের একটি অনুষ্ঠানে একজন, আমি নামটা মনে করতে পারছি না, একজন, সম্ভবত তিনি শিবির নেতা, তিনি অকপটে স্বীকার করলেন বাংলাদেশ টেলিভিশনে কিভাবে তার নেতৃত্বে আগুন দেওয়া হয়েছিল এবং ভাঙচুর করা হয়েছিল। আমরা দেখেছি যে
এই আমজনতা দলের তারেক তিনি নানা সময়ে এই বক্তব্যগুলো দিয়েছেন, রামপুরায় হামলা সহ বিভিন্ন কর্মকাণ্ড যে তিনি করেছেন, এবং ইদানিং তিনি বলছেন যে এই কর্মকাণ্ডগুলো করে তিনি ভুল করেছেন। তিনি উপলব্ধি করছেন যে আদর্শের ভিত্তিতে জুলাই আন্দোলন আদতে হয়েছিল সেই আদর্শটা আমরা আসলে টিকিয়ে রাখতে পারিনি কিংবা অক্ষত রাখতে পারিনি। আমরা দেখেছি যে টেলিভিশন সাক্ষাৎকারে এই জুলাই যোদ্ধা মাহিন সরকার তিনি টেলিভিশন সরকারে মাহিন সরকার না কি যেন, আমি নামটা এখানেও ভুলে গেছি, আপনাদের মনে আছে টেলিভিশন সাক্ষাৎকারে টক শোতে সরাসরি স্বীকার করলেন আমরা যদি মানে মেট্রো রেলে আগুন না দিতাম, আমরা যদি থানা জ্বালিয়ে না দিতাম, আমরা যদি পুলিশ না মারতাম, তাহলে এই আন্দোলন এত দ্রুত সফল হতো না। এই যে স্বীকারোক্তিগুলো আমার মনে হয় যে বড় ধরনের ভুল হচ্ছে, এই কথাগুলো বলা ভুল হচ্ছে। কারণ আন্দোলনের সময় অনেক কিছু তো হয়, তাহলে আন্দোলন যেহেতু একটা সমবেত ব্যাপার ছিল, লক্ষ লক্ষ মানুষের ব্যাপার ছিল, সেই সমবেত ব্যাপারের বাইরে এসে আপনি শুধু ক্রেডিট নেওয়ার জন্য, নিজেকে হিরো বানানোর জন্য যে বক্তব্যগুলো আজকে নিরাপদ সময় মনে করে দিচ্ছেন, এই নিরাপদ সময় আগামীকালকে আপনার জন্য নাও থাকতে পারে। সুতরাং এই যে লক্ষ মানুষের মাঝে আপনি নিজেকে স্পেসিফিক করে ফেললেন, একা করে ফেললেন, নিজেকে হিরো বানানোর চেষ্টা করলেন, তাতে করে হবে কি আপনার বিরোধী পক্ষ আপনাকে আপনার এই ডকুমেন্টসগুলো সংগ্রহ করে রেখে কোনো একদিন এই ডকুমেন্টসগুলো কাজে লাগাবে। আমরা তো দেখছি যে একদিন আগেই ৪৫ বছর পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজন মেজরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ। সুতরাং ৪৫ বছর, কিন্তু ৪৫ বছর পরে ওই ব্যক্তি কি মাথায় রেখেছিলেন এরকম যে ৪৫ বছর পরে হলেও আমাকে গ্রেপ্তার হতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে? এই যে ঘটনা, মানে জিয়াউর রহমান হত্যাকাণ্ড এত নিকৃষ্ট নির্মম একটা ঘটনা ঘটানোর পরেও আমরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ব্যাপারে কি দেখেছি? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে কত দিন পরে এই গত টার্মে শেখ হাসিনার বিচার হলো, যুদ্ধাপরাধীদের বিচার কত বছর পরে, প্রায় ৫০ বছর পরে বিচার হলো। তো এগুলো তো একটা অপরাধ, কিন্তু জুলাই আন্দোলনকে তো আমরা অপরাধ মনে করি না। এটা তো একটা গণতান্ত্রিক আন্দোলন, একটা সরকার বিরোধী আন্দোলন। সেই আন্দোলন করতে গিয়ে অনেক ইনসিডেন্ট ঘটেছে, অনেক ইনসিডেন্ট ঘটাতে হয়েছে, অনেক প্ল্যান সফল করতে হয়েছে। যেমন হান্নান মাসুদ একটা সাক্ষাৎকারে বলছেন যে শেখ হাসিনা সরকারকে উৎখাত, ওটা আসলে কোটা আন্দোলন ছিল না, শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য আমাদের ১৫ বছরের একটা প্ল্যান ছিল, এবং এই প্ল্যান বাস্তবায়ন করার জন্য পুরান ঢাকায় যাত্রাবাড়ির ওইদিকে কোনো একটা বিল্ডিং ভাড়া করা হয়েছিল। সেখানে তারা সমবেতভাবে এই পরিকল্পনাগুলো মানে বাস্তবায়ন করার কৌশল তৈরি করছিলেন। এই বক্তব্যগুলোই বলে যে প্রফেসর ইউনূসের ওই যে মেটিকুলাস ডিজাইনের কথা, ওই ডিজাইনের কথাটা সত্য। একটা গণতান্ত্রিক আন্দোলন যেখানে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ অংশগ্রহণ করলেন, সেখানে তাদেরকে এক ধরনের হতাশ করার যে প্রক্রিয়া, সেই হতাশ করার প্রক্রিয়া শুরু হলো। কারণ বাংলাদেশের জনগণ যারা সেটা ভুল করে হোক, ইচ্ছাকৃতভাবে হোক, স্বপ্রণোদিত হয়ে হোক, যেভাবেই হোক জুলাই আন্দোলনে গিয়েছেন, সমর্থন করেছেন, পক্ষে লেখালেখি করেছেন, তারা কি এটা চেয়েছেন যে দেশের সম্পদ ধ্বংস করা হোক? তারা কি চেয়েছেন মেট্রো রেলে আগুন দেওয়া হোক, বাংলাদেশ টেলিভিশন পুড়িয়ে ছাই করে দেওয়া হোক? তারা কি চেয়েছেন সড়ক ভবন পুড়িয়ে ফেলা হোক? তারা তো চাননি। তারা কি চেয়েছেন সিরাজগঞ্জের এনায়েতপুরে থানা জ্বালিয়ে দিয়ে ভেতরে অন্তত ১৫ জন পুলিশ কর্মকর্তাকে পুড়িয়ে মারা হোক, একজন অন্তঃসত্ত্বা নারীকে পুড়িয়ে মারা হোক? তারা কি চেয়েছেন? আমরা কি চেয়েছি? ধরে নিই যে আমরা যারা জুলাই আন্দোলনকে সমর্থন করেছি, তারা কি চেয়েছি যে একজন অন্তঃসত্ত্বা মাকে পুড়িয়ে ফেলা হবে? তার মানে পরের কার্যক্রমগুলো যেগুলো মানে করা হয়েছে, সেই কার্যক্রমগুলো আমরা মানে ওই সময়ও তো ইনসিডেন্ট ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে। আমরা যদি ধরে নিই যে ৫ তারিখ পর্যন্ত যেগুলো ঘটেছে সেগুলো অ্যাক্সিডেন্টলি ঘটেছে, কিন্তু ৫ তারিখে বিজয়ের পরে এনায়েতপুর থানা জ্বালিয়ে দিয়ে ওই অন্তঃসত্ত্বা নারীকে যে মারা হলো, সেটা কি কোনো ইনসিডেন্ট ছিল? তখন তো বিজয় হয়ে গেছে, তখন মারা হলো কেন? মেট্রো রেলে আগুন দেওয়া তো কোনো মানুষের প্রত্যাশা ছিল না, কারণ মেট্রো রেল শেখ হাসিনা করেছে, শেখ হাসিনার ব্যক্তিগত সম্পত্তি দিয়ে তো আর তিনি করেননি, এটা তো দেশের সম্পদ। তো মেট্রো রেল যখন আমি মানে আমার যখন স্বপ্নের একটা প্রজেক্ট, সেটা আমি পুড়িয়ে দিচ্ছি, এটা তো জুলাই যোদ্ধারা, মানে জুলাই যোদ্ধা না, জুলাই আন্দোলন যারা সমর্থন করেছেন লক্ষ লক্ষ মানুষ, তারা তো চাননি। সুতরাং তারা হতাশ হয়েছেন।
একটা বিষয় স্পেসিফিকলি এখন বলতে চাই, সেটা হচ্ছে যে ওই আন্দোলনের সময়ে একজন নারী খুবই আলোচিত হয়েছিলেন, যার নাম সানজিদা তন্নি। তার মানে চোখ মুখ রক্তাক্ত, তাকে মেরে একেবারে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। সেই ছবি খুবই ভাইরাল হয়েছিল এবং সেই ছবি এতটাই উত্তেজনা তৈরি করেছিল যে একজন নারীকে এভাবে রক্তাক্ত করা সরকার কখনো গদিতে টিকতে পারে না। সেই তন্নি এখন স্বীকার করছেন যে তিনি টমেটো সস মুখে লাগিয়েছিলেন এটাকে ভিন্ন খাতে ডাইভার্ট করার জন্য। ভোরের পাতার এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, আন্দোলন চাঙ্গা করতে মুখে টমেটো সস মেখেছিলাম, জুলাই যোদ্ধা সানজিদা তন্নির স্বীকারোক্তি। তিনি কি ভাবতে পারছেন যে এটা এই ধরনের স্বীকারোক্তি এক সময় কোনো না কোনো একটা সময় তার জন্য বিপজ্জনক হতে পারে? নিজেদেরকে অনিরাপদ করে ফেলছেন কেন জুলাই আন্দোলনের মানে আলোচিত মানুষগুলো? তন্নি হয়তো আবেগের বশে এটা বলেছেন। এই আবেগের বশে বলা কি ঠিক হচ্ছে? ওই যে হবিগঞ্জ থানায় বসে যে ছেলেটা বাহাদুরি করছে, যে থানা জ্বালিয়ে দিয়েছে, এসআই সন্তোষকে মারছে, সেটা কি ভালো কাজ করেছে? ভালো কাজকে সে বড়াই করে হিরো সাজার চেষ্টা করছে? এই ব্যাপারগুলো আমার মনে হয় ভালো কোনো উদাহরণ তৈরি হচ্ছে না। কারণ বাংলাদেশের রাজনীতি ভালো সংস্কৃতি মানে মেনশন করে না, ভালো সংস্কৃতির কোনো উদাহরণ তেমন নেই। এবং যতটুকু খারাপ ছিল তার চাইতে 100 গুণ খারাপ সংস্কৃতি কিন্তু জুলাই আন্দোলনের পরে ইউনূস সরকার তৈরি করেছে। প্রতিহিংসা কিভাবে চরিতার্থ করতে হয়, কিভাবে প্রতিশোধ নিতে হয়, কিভাবে মব তৈরি করতে হয়, কিভাবে চাঁদাবাজি করতে হয়, কিভাবে জোর করে পুলিশকে দিয়ে গ্রেপ্তার করাতে হয়, কিভাবে মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য করতে হয়, এই ব্যাপারগুলো কিন্তু তিনি হাতে কলমে শিখিয়ে গেছেন। এখান থেকে যে ভালো রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে এটা আপনি প্রত্যাশা করছেন কিভাবে? আজকে যেটা হচ্ছে তার চাইতে তো আগামীকালকে আরেকটু খারাপ হবে। ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা আমরা দেখছি না। এবং যে সম্ভাবনাটা তৈরির এক বিন্দুমাত্র একটু মানে কি বলবো যে অবকাশ ছিল ডক্টর ইউনূসের আমলে, কিন্তু সেটা তিনি করেননি। বরং জুলাই আন্দোলনকারীকে, জুলাই যোদ্ধাদের, জেন জি প্রজন্মকে তিনি পড়ার টেবিলে ফিরিয়ে না নিয়ে মবের টেবিলে নিয়ে এসেছেন, যার কারণে পরিস্থিতি আরও হিংসাত্মক রূপে যাবে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কথা যেটা বলছে, আমার মনে হয় যে এই ব্যাপারগুলো জুলাই আন্দোলনের সম্মুখ সারির কিংবা পরিচিত ফেজগুলোর জন্য খুবই বিপজ্জনক হচ্ছে। এটা তাদের ভুল থিওরি। এভাবে নিজেকে আজকে হিরো বানানোর যে প্রয়াস, আগামীকালকে তাকে জিরো বানিয়ে দিতে পারে। আমার মনে হয় যে এখন পর্যন্তও যারা নিজেদেরকে সংযত রাখতে পেরেছেন, সেই সংযত রাখাটা উচিত এই কারণেই যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস খুব একটা ভালো চেহারার নয়। ভালো কোনো সহমর্মিতার কিংবা সৌহার্দ্যপূর্ণ কোনো পরিবেশ এর আগে আমরা খুবই কম দেখেছি। গত 2 বছর, আমরা 5 মাস যদি বাদ দিই, তাহলে তার আগের 18 মাসে আরও ভয়ঙ্কর চিত্র দেখেছি। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।